দর্শক, আপনাদের সবাইকে স্বাগত বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এই অনুষ্ঠানে আমরা সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ এবং সেগুলোর পর্যালোচনা করে থাকি। আলোচনা যাবার আগে আমি সংবাদপত্রগুলোর শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক প্রথম আলো, দারিদ্র্য বেড়েছে, হার এখন 28%। পিপিআরসির গবেষণা, 3 দশক ধরে দারিদ্র্য কমছিল, 3 বছর ধরে বাড়ছে। শহরে আয়ের চেয়ে ব্যয় বেশি, বহু মানুষের ঋণ বেড়েছে। দারিদ্র্য বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ কম। নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত, রোহিঙ্গা সংলাপে প্রধান উপদেষ্টা। দৈনিক আমার দেশ, ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের। প্রধান উপদেষ্টা বললেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা ঘরে ফিরে যেতে চায়। জুলাই বিপ্লবকে কটাক্ষ, ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক, সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানেই। কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দেশে ফিরতে চান রোহিঙ্গারা, চান গণহত্যার বিচার। ডাকসু নির্বাচন, 21 জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের, আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে। দৈনিক ইনকিলাব, ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুত দেশ। রোহিঙ্গা অংশীজন সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস। নয়া দিগন্ত, রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব ইউনুসের। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর। যুগান্তর, মাসে অন্তত একদিন না খেয়ে থাকে 9% মানুষ, দারিদ্র্য বেড়ে 28%। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে ডক্টর ইউনুস, দেশ যথেষ্ট স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত। সমকাল, অতি দারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ। বাংলাদেশ প্রতিদিন, তদন্ত হবে আড়ি পাতার, চাঁদাবাজির বিরুদ্ধে চাই জাতীয় ঐক্যমত্য। দুদক চেয়ারম্যানের একটা বক্তব্য দিয়ে তারা নিউজ করেছে, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা। উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি। কালের কণ্ঠ, প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ। 3 বছরে দারিদ্র্য বেড়ে 28%। দৈনিক কালবেলা, রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনুসের 7 প্রস্তাব, দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। দেশ রূপান্তর, ফের উকি দিচ্ছে একতরফা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পক্ষে বিএনপি, শর্ত জুড়ে দিয়ে জামাত ও এনসিপির বিরোধিতা। পরিস্থিতি যেদিকেই যাক, সরকারের কাছে নির্বাচন করাই একমাত্র অগ্রাধিকার। বণিক বার্তা, জিডিপি প্রবৃদ্ধি আছে, অর্থনীতির আকারও বেড়েছে, তবে ব্যাংকে লেনদেন বাড়েনি। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিলেন ডক্টর ইউনুস। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মানবজমিন, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত ডক্টর ইউনুস। নির্বাচন ঠেকাতে নানামুখী তৎপরতা। দ্য ডেইলি স্টার, উই মাস্ট নট ওয়েট টিল লাস্ট রোহিঙ্গা লিভস রাখাই, ইউনুসের 7-point proposal for crisis resolution says Bangladesh now ready for election. New Age, Yunus unveils 7-point proposal, Rohingyas demand ensuring safety for return. Poverty rises to 28%, food eats up 55% of spending. প্রিন্স ভাই, আপনি শিরোনামগুলো শুনছিলেন। আজকে অধিকাংশ পত্রিকায় মূল যে শিরোনামটা করেছে সেটা হলো যে গতকালকে রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা অংশীজন সম্মেলন ছিল এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস 7 দফা প্রস্তাব দিয়েছেন এবং ওই অনুষ্ঠানে তিনি বলেছেন যে নির্বাচনের জন্য দেশ আসলে প্রস্তুত। অনেকেই বলছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। এখানে কি রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোনো ঘাটতি আপনি দেখেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বড় সমস্যা। এই সমস্যার রাজনৈতিক সমাধান, কূটনৈতিক সমাধান অবশ্যই আমাদের কাম্য। তো যে কারণে বলা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যার যে সমাধানটা এটা রাজনৈতিকভাবেই হওয়া প্রয়োজন এবং এই জন্য রাজনৈতিক ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনৈতিক ঐকমত্য না থাকলে কোনো কাজেই সরকার যেরকম শক্তি, সমর্থন এবং পাবে না, মানে জনগণের সমর্থন পাবে না, ঠিক তেমনি আপনার আন্তর্জাতিক ক্ষেত্রেও
সেটা আপনার গ্রহণযোগ্যতা পাবে না। সেই কারণেই রাজনৈতিক ঐকমত্যের কথাটা বলা হচ্ছে। এবং গতকালকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে রাজনৈতিক দলকে প্রথমবারের মতো মানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত থেকে তাদের বক্তব্য এবং ভূমিকা পালন করেছে। তো সেই কারণেই এই রাজনৈতিক ঐকমত্যটা যতই আপনার সুপ্রতিষ্ঠিত হবে, যতই আপনার ফোকাসে আসবে, যতই আপনার দৃশ্যমান হবে, ততই কিন্তু সরকারের জন্য এটা সুবিধা হবে যে এই জিনিসটাকে সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যে ভূমিকাটা পালন করা, এটা সফলতার দিকে নিয়ে যেতে মানে ভূমিকা পালন করবে বলে। কিন্তু 8 বছর ধরে এই সমস্যাটা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই সমাধানটা আসলে হলো না কেন? তখনও কি জাতীয় ঐকমত্যটা ছিল না? দেখুন, তখন জাতীয় ঐকমত্য ছিল, কিন্তু আওয়ামী লীগ এটাকে তাদের দলীয় একটা কাজে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন প্রথম দিকে যখন এই রোহিঙ্গারা আসে, আওয়ামী লীগ কিন্তু আপনার তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদেরকে কিন্তু ঢুকতে দেয়নি এবং সেই সীমান্তগুলিতে কি মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আপনি জানেন। তখন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি তখন লন্ডনে অবস্থান করছিলেন, ওনার ছেলের কাছে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তো সেখান থেকে তিনি বিবৃতি দিয়েছিলেন যে এটা বাংলাদেশকে, এই রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার জন্য এবং সেটা সাময়িক সময়ের জন্য এবং দ্রুত একই সাথে তাদেরকে ঢুকতে দেওয়া এবং এই তাদের সমস্যাটা নিয়ে আন্তর্জাতিকভাবে তৎপর হওয়া এবং ওখানে রোহিঙ্গাদের উপরে যে নির্বিচারে গুলিবর্ষণ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হচ্ছিল, সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মানে অঙ্গনে বাংলাদেশের কণ্ঠকে উচ্চকিত করা। এবং তারপরের দিনই দেখেছেন যে হ্যাঁ, বাংলাদেশ সরকার সেটা খুলে দিয়েছিল। কিন্তু এরপরে আওয়ামী লীগ এটাকে তাদের দলীয় প্রোপাগান্ডায় যা করে আওয়ামী লীগ সবসময় ব্যস্ত করে, এবং মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনাকে বলা হলো, যিনি কিনা গুম, খুন, সন্ত্রাস, আপনার ভোট ডাকাতি, জনগণের অধিকার হরণে সিদ্ধহস্ত, তাকে মাদার অফ হিউম্যানিটি বলে তাকে নোবেল পাওয়ানোর জন্য এই রোহিঙ্গাদের ব্যবহার করলো আওয়ামী লীগ। কিন্তু সেখানে মানে যেটা হওয়া উচিত ছিল যে আন্তর্জাতিকভাবে যেই বিষয়টা উঠানো উচিত ছিল সেটা না করে তারা দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করলো। সেখানেই সমস্যাটার সৃষ্টি হলো। এইবার কি আপনি আশাবাদী ডক্টর ইউনূস যে উদ্যোগটা নিয়েছেন বিভিন্ন? অবশ্যই আশাবাদী, আমরা অবশ্যই আশাবাদী এবং আমরা বিএনপি মনে করে যে এই উদ্যোগকে সকলেরই সমর্থন দেওয়া উচিত এবং একই সাথে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় নিয়ে যখন ক্ষমতায় আসবে এই উদ্যোগকে তারা এগিয়ে নিয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, বেগম খালেদা জিয়ার আমলের কথা। তখনও কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন কিছু রোহিঙ্গা ফেরত গিয়েছিল, সবাই আসলে না, তখন অধিকাংশ ফেরত গিয়েছিল এবং সেটা একটা সমাধান হয়েছিল। সেটারও কিন্তু একটা রাজনৈতিক উদ্যোগ ছিল, রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং সব উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু তখন ফেরত পাঠানো সম্ভব হয়েছিল। কিন্তু এইবার তো সেই পরিমাণ তো দূরের কথা, তার আপনার 100 ভাগের 20 ভাগও তো আপনার ফেরত যায়নি, 10 ভাগও ফেরত যায়নি, একজনও ফেরত যায়নি 2017 সালের পরে। ওই একই অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচনের জন্য দেশ প্রস্তুত রয়েছে। কিন্তু আজকে একটি পত্রিকা একটা শীর্ষ সংবাদ হলো ফের উকি দিচ্ছে একতরফা ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের এই বিশেষ রিপোর্ট, এবং এখানে বলা হচ্ছে যে নির্বাচনের পক্ষে বিএনপি, শর্ত জুড়ে দিয়ে জামায়াত ও এনসিপির বিরোধিতা। এটা দেশ রূপান্তর। পরিস্থিতি যেদিকেই যাক সরকারের কাছে নির্বাচন করাই একমাত্র অগ্রাধিকার। আসলে কি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে? দেখুন, একতরফা বা বহুতরফা বিষয় নয়, বিষয়টা হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা। আপনার 5ই আগস্টের আগের এক পরিস্থিতি ছিল, 5ই আগস্টের পরে এক পরিস্থিতি ছিল। এখানে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ আপনার গণশত্রু, তারা গণহত্যাকারী এবং তাদের হাতে এখনো আপনার রক্তের দাগ লেগে আছে। তারা এখনো সেই গণহত্যার দায় স্বীকার করছে না, তারা জনগণের কাছে ক্ষমা চাচ্ছে না। উপরন্তু তারা সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্নভাবে সোচ্চার এবং বাংলাদেশে তারা
একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গেরিলা প্রশিক্ষণ দিয়ে এখানে গেরিলা হামলা করার চেষ্টা করছে। তো সেখানে আওয়ামী লীগকে নিয়ে কিভাবে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব? এটা তো জনগণ, তো আমি তো আগেই বলেছি, জনগণের শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় বড় নেতারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা অবৈধ টাকা পাচার করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনার থেকে শুরু করে তার পরিবারের সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের হোমরা চোমরা সব পালিয়ে গেছে। তাদের নেতাকর্মী যারা স্থানীয় পর্যায়ে, গ্রাম পর্যায়ে, পাড়া মহল্লায় থাকে, তারাও কিন্তু এলাকায় থাকতে পারছে না। তারা জনরোষের শিকার হবে বলে তারা কিন্তু জনসম্মুখে মুখ দেখাতে পারছে না। তো এখন কিভাবে আপনার ইনক্লুসিভ নির্বাচন? আওয়ামী লীগ বাদ দিয়েও এখন যারা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে, সেই এনসিপি, জামাতও তো নির্বাচন নিয়ে নানা শর্ত দিচ্ছে। আপনার কি মনে হয় যে তারা শেষ পর্যন্ত দেখুন, নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতির যে কালচার, নির্বাচনের আগে এরকম হইচই, একটু শোরগোল চলবেই। এখন মনে করেন সেই তারা যেসব বিষয় নিয়ে শোরগোল করছে সেগুলো যদি জনসমর্থিত হয়ে থাকে, সেগুলো যদি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির সমর্থক বা সমার্থক হয়ে থাকে, সেগুলো যদি জনগণের আকাঙ্ক্ষার পক্ষে হয়ে থাকে, তাহলে আমাদের বক্তব্য কিছু নেই। তারা যেগুলো নিয়ে শোরগোল করছে, পিআর, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, নতুন আপনার প্রোক্লেমেশন, তারপরে আপনার এইসব নিয়ে যে কথাগুলো বলছে, সেগুলির সাথে বাংলাদেশের জনগণ পরিচিত না, আমরাই পরিচিত না। আজকে দেখেন ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে জামাত। তারা বলছে পিআর ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এরকম হুমকিও দিচ্ছে। বাংলাদেশে নাকি নির্বাচনের পরিবেশ নাই। অথচ এই জামাত মহান মুক্তিযুদ্ধের সময় যখন পার্লামেন্ট, যখন মানে সংসদ সদস্যরা পদত্যাগ করেছিল, সেই সময় ওইসব শূন্য আসনে, ওই যুদ্ধের মধ্যে জামাত ওই সব আসনে উপনির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধের কালীন সময়ে যদি নির্বাচনের পরিবেশ থাকে, এই এরশাদের অধীনে হাসিনার সাথে হাত মিলিয়ে যে তারা নির্বাচন করলো 86-তে, সেইটার জন্য যদি তাদের সেই সময় যদি পরিবেশ থাকে, এখন সেই পরিবেশ থাকবে না কেন? এগুলো হচ্ছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি। আপনি দেখেন পিআরের ব্যাপারে তারা বলছে পিআর ছাড়া নির্বাচন হবে না। তারা জামাতে ইসলামী কেন্দ্রীয়ভাবে সারা দেশে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে তাদের প্রার্থীরা দাড়িপাল্লা মার্কা দিয়ে, প্রার্থীদের ছবি দিয়ে, তারা আপনার পোস্টার লাগিয়ে তারা পুরো দমে আপনার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কই, তারা তো সেখানে বলছে না যে তাদের প্রার্থীরা তো পিআরের কথা জনগণকে বলছে না, বরঞ্চ তাদেরকে ভোট দেওয়ার জন্য বলছে। তো পিআরটা কি? প্রার্থী থাকবে না, শুধু দল থাকবে, মার্কা থাকবে। অথচ তারা প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। তো আর এদিকে তাদের কেন্দ্রীয় নেতারা পিআর বলে আপনারা শোরগোল তৈরি করছে। তো এটা তো তাদের ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি। এবং এখানে আমার কাছে মনে হয় তারা জানে আগামী নির্বাচনের ফলাফল কি হবে। এটা জেনে যদি তারা বা এনসিপি যদি নির্বাচন থেকে দূরে সরে যায়, সেক্ষেত্রে কি? আমার মনে হয় না দূরে সরে যাবে। আমার মনে হয়, এটা আমার একবারেই মানে ব্যক্তিগত ধারণা, যে রাজনীতিতে তারা একটা অবস্থান তৈরি করার জন্য, নিজেদের গুরুত্ব উপস্থাপনের জন্য এবং নিজেদেরকে রাজনীতির ময়দানে মানে সক্রিয় রাখার জন্য, তাদের নেতাকর্মীদেরকে একটা সক্রিয় রাখার জন্য এই কথাগুলো নিয়ে আসছে। আপনি দেখেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কেউ কিন্তু আপনার দ্বিমত প্রকাশ করেনি। প্রধান উপদেষ্টা যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের কথা বললেন, তখন তো আপনার সবাই তাকে স্বাগত জানিয়েছিল। এবং এটাও তারা বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচনের সাথে তাদের এই দাবির কোনো মিল নাই। তারা চায় যে তাদের এই দাবিগুলো বাস্তবায়ন হোক, কিন্তু তাদের এই দাবিগুলো যে বাস্তবায়ন হবে, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি তো জামাতের কথা বললাম, আপনি আসেন গণপরিষদ নির্বাচনের কথা বলছে। এই গণপরিষদের নির্বাচন জনগণ কি জানে? ওনারাও কি জানে গণপরিষদ নির্বাচন কিভাবে হবে? দেশ তারা কোন জায়গায় নিতে চায়? এখানে এগুলো অবাস্তব কথা বলে, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিপন্থী কথা বলে তারা একটা শোরগোল বাঁধিয়ে আসলে তারা নির্বাচনকে, আমার কাছে মনে হচ্ছে একটু হলেও তারা পেছাতে চায়। পেছালে তারা বলতে পারবে তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন পিছিয়েছে। এবং কিন্তু এই দলটি তো বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই। এই দলটি এটাও তো বলছে। এখন আপনার মনে করেন যে নির্বাচন প্রলম্বিত হলে তাদের কি সুবিধা? তারা জানে আগামী নির্বাচনে তাদের কি ফলাফল তাদের ভাগ্যে আছে।
এখন মনে করেন যে এখন বিভিন্ন সময় প্রশাসনের কাছে গেলে তারা একটা সমাদৃত হয়, প্রশাসনের কাছে গেলে তারা একটা আদর আপ্যায়ন পায়, তারা নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদটাকে তারা নিতে চায়। এই কারণেই তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় বলে আমার মনে হয়। এছাড়া তো আমি দেখি না, তাদের নেতাকর্মীরা সবাই মাঠে নেমে গেছে। এনসিপি এই যে জুলাই অভ্যুত্থানের পদযাত্রা করলো, সেখানেও তো আপনার তাদের নির্বাচনের মানে মানে টোন আমরা দেখতে পেয়েছি, নির্বাচনের প্রার্থী পরিচয় করে দিচ্ছে, আপনার সেখানে তাদেরকে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু আবার এখানে এসে আপনার শোরগোল যে না, গণপরিষদ নির্বাচন না হলে নির্বাচন করবে না। আপনি তাদের এক নেত্রী সামান্তা সেদিন বলল যে আমরা সংসদ নির্বাচনের কথা বলিও না, আমরা করতেও চাই না। এই যে নির্বাচন বিরোধী তার যে বক্তব্য, এই বাংলাদেশের জনগণ তো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি সামান্তাকে বলবো, ওনারা নাকি পদযাত্রা করেছে, ওনারা নাকি জনগণের সাথে কথা বলেছে। আমরাও তো জনগণের কাছে যাই প্রতিনিয়ত। এই 2 দিন আগেও তো এলাকা থেকে আসলাম, আবার আগামীকালকে যাব। হাটে ঘাটে মাঠে মানুষের সাথে কথা বলছি। তো তারা তো জনগণের ভিতরে কি নির্বাচনে একটা হাইপ তৈরি হয়েছে, নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে। আমরা ধরেন কৃষকের সাথে যখন কথা বলি, শ্রমিকের সাথে যখন কথা বলি, দিনমজুরের সাথে যখন কথা বলি, ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, শিল্পপতি, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, কি বলে মন্দিরের পুরোহিত কিংবা গির্জার পাদ্রী, তাদের সাথে যখন কথা বলি, সবাই যে একটা কথাই জিজ্ঞাসা করে, নির্বাচন কবে? কারণ নির্বাচন ছাড়া এই দেশে স্থিতিশীলতা আসবে না। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ঠিক এই জায়গাটাই যদি প্রিন্স ভাই আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা আসলে রাজনীতি নির্বাচন নিয়ে আসলে এত আলোচনা করি, এই আলোচনার মধ্যে কিন্তু গতকালকে একটা ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে পিপিআরসি যে দারিদ্র্য বেড়েছে, হার এখন 28%, অতি দারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ, এবং রিপোর্টে বলা হয়েছে গত 3 বছর ধরে দারিদ্র্য বাড়ছে। আমরা আসলে রাজনীতির থেকে এত মনোযোগী, অর্থনীতির দিকে কি আমরা খুব বেশি মনোযোগী? দেখেন, রাজনীতি যদি সঠিক খাতে প্রবাহিত না হয়, অর্থনীতিও সঠিক খাতে প্রবাহিত হবে না। রাজনীতি হচ্ছে মূল জিনিস। এখন আওয়ামী লীগ রাজনীতির নামে অপরাজনীতি করেছে, তারা রাজনীতিকে আপনার অবৈধভাবে টাকা বানানোর একটা পন্থা হিসাবে তারা বেছে নিয়েছিল, টপ টু বটম। যে কারণে তখন এই যে তাদের কিছু গাল ভরা বুলি ছিল, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, এবং সেই সময় নাকি মেগা উন্নয়ন হয়েছে, সেই সময় নাকি আপনার বাংলাদেশ আপনার উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছিল, এগুলো যে কতটাই মানে গাল ভরা গল্প ছিল এটা আজকে তো প্রমাণিত হচ্ছে, তাই না? তো এখন দীর্ঘদিন দেশ আপনার গণতন্ত্রের পথে নাই, রাজনীতি সঠিক পথে নাই আপনার। তারপরে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে তো আপনার স্বাভাবিকভাবেই আপনার রাজনীতিকে যদি আমরা সঠিক গতিধারায় আমরা প্রবাহিত করতে না পারি, দেশে যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি, দেশের যদি নির্বাচিতদের শাসন আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে তো অর্থনীতিতে এর প্রভাব পড়বে। আপনি বিনিয়োগের পরিস্থিতি দেখেন, আওয়ামী লীগ আমল থেকে তো বিনিয়োগ নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু বিনিয়োগ ফিরে আসে নাই। আপনার এই যে একটা কত বড় আন্তর্জাতিক একটা বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে হয়ে গেল, সবাই কত প্রশংসা করলো, তাই না? কিন্তু সেইখানে প্রাপ্তি কি আমাদের? সে বিনিয়োগ তো আসে নাই। কেন আসে নাই? তারা গণতন্ত্রের পথে তারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায়। পরবর্তীতে গভর্নর বলেছিলেন যে রাজনৈতিক সরকার আসলে বিনিয়োগ আসবে। রাইট, এটাই বলছি আমি। তারা গণতন্ত্রের পথে একটা রোড ম্যাপ চায়। যারা বিনিয়োগকারী তারা দেখতে চায় তারা বাংলাদেশে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগের টাকার নিরাপত্তাটা কি, বা এখানে যে এখন তো আপনি ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আছে, ঢিলাঢালাভাবে সব চলছে, প্রশাসনের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ সেভাবে কিন্তু আরোপিত করে নেই। সেই জন্যই রাজনৈতিক সরকার না আসলে, নির্বাচিত সরকার না আসলে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যদি আপনার দেশের শাসনভার আপনার না গ্রহণ করে, তাহলে বিনিয়োগও আসবে না এবং দারিদ্র্যের হার কিন্তু কমতেই থাকবে। এই যে বলছেন যে মাসে একদিন প্রায় 9% লোক না খেয়ে থাকে, এটা কিন্তু এটা জরিপে বা এই গবেষণায় হয়তো উঠে এসেছে। প্রকৃত অর্থে এই সংখ্যা কিন্তু আরও অনেক বেশি। চাকরি নাই, ঘরে ঘরে আপনার বেকারের সংখ্যা বাড়ছে। শিক্ষিত বেকার বলেন, অর্ধশিক্ষিত বেকার বলেন, স্বশিক্ষিত বেকার বলেন, তাদের যে হতাশা, গ্রামে যান, মফস্বলে যান, এমনকি শহরেও, এই হতাশার কারণে এরা এই যুব সমাজ সামাজিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। এবং
এই যে আপনার ধরেন, কিন্তু বিএনপি এখন রাজনৈতিক একটা দল, মাঠে সক্রিয় রয়েছে এবং ধারণা করা হয় হয়তো তারাই আগামীতে সরকার গঠন করবে। বিএনপিকে এই বিষয়গুলো খুব বেশি ফোকাসে এনে জনগণের সামনে অবশ্যই আমরা উপস্থাপন করতে বলেছি পারছে। বিএনপি ক্ষমতায় আসলে 18 মাসে আমরা 1.5 কোটি মানুষ মানে আমরা নতুন কর্মসংস্থানের সৃষ্টি করব, এবং সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা কিন্তু বসে নাই। দেশি বিদেশি আন্তর্জাতিক এবং বিশেষজ্ঞদের সাথে আমরা একেবারেই খাতা কলমে না, শুধু আমরা প্র্যাকটিক্যালি তাদের সাথে কাজ করছি, এবং সেটা কিভাবে ধাপে ধাপে এই আত্মকর্মসংস্থানগুলো করা যায়। কোনোটা আপনার ব্যবসা, কোনোটা চাকরি, কোনোটা আপনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, এইভাবে করে কিন্তু আমরা আত্মকর্মসংস্থানের দিকে আমরা যুব সমাজকে নিয়ে আসতে চাই। এবং একই সাথে প্রত্যেকটা এলাকায় সুষম উন্নয়ন। আপনি মনে করেন যে আমাদের এই গাজীপুর ভালুকায় এদিকে যান, মিল ফ্যাক্টরি দিয়ে ভরা, কিন্তু আরেকটু ওপারে যান, ময়মনসিংহের ওই পারে, ধরেন আমার হালুয়াঘাট বলেন, ধোবাউড়া বলেন, কিংবা ফুলপুর, কিংবা ধরেন আপনার এই যে গৌরীপুর এই সাইডে, বা জামালপুর, বা ধরেন শেরপুর, এই ধরনের এখানে কিন্তু মিল কলকারখানা নাই। তো কি হয়, এখানে মিল কলকারখানা যদি না থাকে তাহলে আপনার ওখানে যে বেকারত্ব, এটা কিন্তু সমাধান হবে না। এই জন্য আমাদের পলিসি নিতে হবে। আমাদের এই গাজীপুর বলেন, ভালুকা বলেন, এই অঞ্চলে ব্যাপক মিল কলকারখানা হয়েছে। নতুন নতুন মিল কলকারখানা এখন ওইসব অঞ্চলে করতে হবে, করে সেখানকার যুব সমাজ যাতে ওই এলাকায়, নিজের এলাকায় কর্মসংস্থানের সুযোগ পায়, সেই সুযোগটা আমার সৃষ্টি করতে হবে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে আত্মকর্মসংস্থানের জন্য যে আপনার প্রকল্প নেওয়া, যুবকদেরকে ব্যবসায়ী হিসাবে তৈরি করা, মানে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করা, সেই দিকে আমাদের ধাবিত করতে হবে। সেই প্ল্যানটা কিন্তু আমরা করছি, এবং সেটা আপনারা আসলে বাস্তবায়ন করবেন। আসলে সেটা কতটুকু করতে পারবেন সেটা সময়ই বলে দেবে। এটা আমরা নিশ্চিত। দেশের রাজনীতির গতিধারা যদি ঠিক থাকে, গণতন্ত্র যদি ফিরে আসে, এবং ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে উনি যে কমিটমেন্ট করেছেন সেটা আমরা অ্যাচিভ করতে করবেন, সে আশা আপনাদের রয়েছে। আরেকটি খবর আজকে পত্রিকায় গুরুত্ব সহকারে এসেছে যে জুলাই বিপ্লবকে কটাক্ষ, ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ। গতকালকে ফজলুর রহমানও গণমাধ্যমে কথা বলেছেন এবং বলেছেন যে উনি আসলে জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। এই ঘটনাটা আপনার দলের একজন নেতা জুলাই বিপ্লবকে কটাক্ষ করে দিয়েছেন, আপনারাও তাকে শোকজ করেছেন। এর মাধ্যমেই কি আসলে সমাধানটা হবে? শুনুন, ফজলুর রহমান একজন সিনিয়র পলিটিশিয়ান, একজন মুক্তিযোদ্ধা, এবং এই মুক্তিযুদ্ধে তার একটা ব্যাপক অবদানও রয়েছে। এমনকি হাসিনা বিরোধী আন্দোলনেও তার একটা ভূমিকা রয়েছে। তো হঠাৎ করে ফজলুর রহমান সাহেবের এইসব বক্তব্যে আমরাও বিব্রত, আমরাও কিন্তু ক্ষুব্ধ। সেই কারণে দেখেছেন তাৎক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তাকে 24 ঘন্টার নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে। আমরা শুনেছি তিনি আরও সময় চেয়েছেন, তার জন্য আরও 24 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে আপনার শোকজের জবাব দিতে হবে, এবং সেই জবাব যদি সন্তোষজনক না হয় তার বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না। আর এই কারণে যে এই মব কালচারের বিরুদ্ধে আমরা সব সময়, এই মবটা কিন্তু দেশের আইন শৃঙ্খলা যেরকম অবনতি ঘটাচ্ছে, একই সাথে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, অস্থিরতা সৃষ্টি করছে, এবং সমাজে মানে ক্যাওয়াস, কনফিউশন লেগেই থাকছে। সেই কারণে আমরা মনে করি না এইটার জন্য আবার মব সৃষ্টি করা, তাকে হুমকি দেওয়া, এইটা ঠিক হবে না। এইটার জন্য অবশ্যই হ্যাঁ, তিনি যে বক্তব্য রেখেছেন জুলাই আগস্টের সেই চেতনার পরিপন্থী বক্তব্য তিনি অবশ্যই বলেছেন। আমি একটা অনলাইনে দেখলাম তার বক্তব্য নাকি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তার পরিপূর্ণ বক্তব্যটা কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে হবে, কিন্তু এটার নামে এই মব সৃষ্টির বিরোধী আমরা। এই মব সৃষ্টি করা উচিত না। কিন্তু এই মবের বিরুদ্ধে শুধু আপনারা কথা বলেন, আপনারা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, পাড়া মহল্লা আপনাদের সংগঠন রয়েছে, আপনারা কি মবের বিরুদ্ধে মাঠে কোনো সক্রিয় ভূমিকা পালন করেন? মবের বিরুদ্ধে যদি আমরা আরেকটা মব সৃষ্টি করি তো ওখানে তো সংঘাত লেগে যাবে। এই মব প্রতিরোধ করার দায়িত্ব কার? সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদের কি ভূমিকা? তারা কি একটা ভূমিকা রেখেছে? এই যে ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে যে কিছু অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে, আপনার যেসব ভাষাগুলো মুখে উচ্চারণ করা যায় না, কিছু আমরা পোস্টারে লিখে তার বাসার সামনে টানিয়ে দেওয়া হচ্ছে, কই সেখানে তো আমরা দেখি নাই কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদের সরিয়ে দেওয়ার জন্য বা সেটার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। এখানে যদি বিএনপি সেখানে যায় কি হবে?
তো বলবে বিএনপি মব না করুক, বিএনপি পাড়া মহল্লায় মবের বিরুদ্ধে কোনো অবশ্যই আমাদের এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই মবের ব্যাপারে ইয়াং জেনারেশন যারা আছে, যারা এগুলিতে উৎসাহিত হয়ে যায় হঠাৎ করেই, এবং তাদের পার্টিসিপেশন দেখি, তাদের মধ্যে আমরা কাউন্সিলিং করছি, তাদেরকে বোঝাচ্ছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি, আমরা কিন্তু পাড়ায় মহল্লায় এই ব্যাপারে আমাদের কাজ করছি। এই জন্য এখন অনেক কমে এসেছে, দেখেছেন। তারপরেও যেটা হচ্ছে এটাও বন্ধ হওয়া উচিত। আমরা যাই তাহলে কিন্তু আরেকটা মব হবে, সংঘাত হবে, সেভাবে না হলো মানে অ্যাওয়ারনেস আসলে তৈরি করা। প্রিন্স ভাই, এই যে মবের ব্যাপারে আপনি কথা বলছিলেন, মবের বাইরেও তো আসলে এই 5 আগস্টের পর গত বছর আমরা চাচ্ছিলাম যে রাজনীতিতে একটা সুবাতাস বোক, কিন্তু সেখানে রাজনীতিতে এখন যে ধরনের বক্তব্য আসছে বিভিন্ন দলের থেকে, আপনি জানেন যে রুমিন ফারহানার ব্যাপারেও কিছু বক্তব্য এসেছে, এই বক্তব্যগুলা কি আসলে কাম্য ছিল? আমরা কি এরকমের একটা পরিবর্তন আশা করেছিলাম? কখনোই না, এটার নাম পরিবর্তন না। এই যে যারা এইসব কাজ করছেন, তারা রাজনীতির নাকি নতুন বন্দোবস্ত তারা করতে চান। তারা রাজনীতির নতুন বন্দোবস্তের নামে পুরনো বন্দোবস্ত তো বটেই, আরও খারাপ বন্দোবস্তের দিকে তারা নিয়ে যাচ্ছে। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে নতুন রাজনীতিতে যারা এসছেন, আমরা তাদেরকে সম্মান করি। জুলাই আগস্টের আন্দোলনে তাদের, কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ, এই নেতিবাচক মন্তব্য কি আপনার দলের মধ্যেও নেই? আমি আসছি, এটা আমি বলবো না যে তা না। তো এই যে আপনার ধরেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা যেসব কথাগুলো বলছে, এটা তারাই তো উস্কানি দিচ্ছে। আপনি রুমিন ফারহানার ব্যাপারেই গতকালকে দেখেন, রুমিন ফারহানা একটা ব্যাপারে এখানে গিয়েছে, তাকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। তার একজন মহিলা, তার কোট ধরে টান দেওয়া হয়েছে। সেখানে স্বাভাবিকভাবে তার সাথে যারা ছিল ওই ছেলেকে নিবৃত্ত করেছে। এইটুকুর মধ্যেই তো সীমাবদ্ধ, ধস্তাধস্তি হয়েছে। সেখানে যে নির্বাচন কমিশন, তাদেরও কিন্তু ভূমিকা এটা গ্রহণযোগ্য না। সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদেরও ভূমিকা কিন্তু গ্রহণযোগ্য না। তারা তো পারত সেখানে তাৎক্ষণিকভাবে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য, বরঞ্চ তারা সেখানে নীরব দর্শক হয়েছিল। নীরব দর্শক হয়ে থাকা মানে এটাকে মানে উস্কানি দেওয়া বা এটাকে বাড়তে দেওয়ার সুযোগ দেওয়া। যাই হোক, যেটাই হয়েছে, পরবর্তীতে সেই এনসিপির এক নেতা, কি নাম ওনার, হাসনাত আবদুল্লাহ, উনি তো ওখানে ছিলেন না, ওনাকে ডেকে আনা হলো বাইরে থেকে। ডেকে নিয়ে উনি জানলেন না, বুঝলেন না, দেখলেন না, উনি হঠাৎ করে সেখানে যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে, তার চোখ বেরিয়ে যাচ্ছে এমন একটা কথাবার্তা, এমন ভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, যে রুমিন ফারহানা বিএনপির 30 সেকেন্ডে যদি আপনি বলেন যে আপনি এনসিপির সমালোচনা করছিলেন, আপনার দলের অনেক নেতাদেরও কিন্তু একবারে 30 সেকেন্ডে যদি শেষ করেন। শেষ তো আপনার। তো সেখানে তিনি যে কথাটা বললেন যে রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক, অথচ এই রুমিন ফারহানা বিগত 15 বছর তো বটেই, জুলাই আগস্টের আন্দোলনে তার যে ভূমিকা ছিল, সেখানে সেটা কি উনি জানেন না? হ্যাঁ, রুমিন ফারহানা যখন এটা দেখেছেন, উনি কষ্ট পেয়েছেন। উনিও হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে একটি অশ্রাব্য একটা কথা উল্লেখ করেছেন, এটা তার বক্তব্য রাখা ঠিক হয়নি। একটা রুমিন ফারহানা সিনিয়র পলিটিশিয়ান, উনি এক্স এমপি, তার এটাও বলা ঠিক হয়নি বলে আমি ব্যক্তিগত রাজনীতি আসলে এই ধরনের বক্তব্য থেকে বেরিয়ে আসা উচিত। ইট মারলে পাটকেল খেতেই হবে। আপনার সার্জিস কি বললো, একটা কঙ্কালের মধ্যভাগে একটা, এটা বলতেও তো আমার লজ্জা লাগছে, সেখান থেকে ক্ষমতা ঢুকিয়ে দিবে। এটা কি আপনার সার্জিস আলমের এই ধরনের বক্তব্য আসলে কাম্য ছিল না। বলছি যে এরা অস্থিরতা সৃষ্টি করছে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য, এবং বাংলাদেশে একটা সংঘাতকে ইনভাইট করছে, যেটা আমাদের সকলেরই উচিত হবে একদম ঠান্ডা মাথায় সেটাকে মোকাবেলা করতে। প্রিন্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছেন ফ্রন্ট পেজ অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।